ধরেন দুই ভাই তাদের বাড়ি ভাগাভাগি করতেছে এবং বাড়ির সবকিছু মোটামুটি ভাগ হয়ে গেছে। বাড়ির রান্নাঘর, বাড়ির শোবার ঘর, বাড়ির জমি জমা সবকিছু, এবং সমস্ত কিছু শান্তিপূর্ণভাবে ভাগাভাগি হয়েছে। এখন সমস্যা হচ্ছে বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী যে বসার ঘর বা বৈঠকখানা যেটাকে বলে সেটা নিয়ে। সেই বৈঠকখানা তাদের হয়তো বা অনেক স্মৃতি আছে, অনেকের অনেক পুরাতন ছবি লাগানো আছে তাদের দাদা দাদির, বা অনেক পূর্ব বংশ অনেকের। সো এখন দুই ভাই যাতে সেই বৈঠকখানা তাদের নিজের করে নিতে, তো তখন এই বৈঠকখানা নিয়ে কিন্তু তাদের দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া, তুমুল ঝামেলা। আমাদের বাংলা ভাগের গল্পটা কিন্তু অনেকটা এরকমই। 1947 সালে যখন আমাদের বাংলা ভাগ হচ্ছিল, ভারতবর্ষ যখন ভাগ হয়ে দুইটা দেশ হচ্ছিল, একটা হলো ভারত এবং একটা হলো পাকিস্তান, এবং যখন এটা হচ্ছিল তখন কিন্তু একটা বিষয় নিয়ে সবাই মানে দুই দেশই মত পার্থক্য এসে পড়ে, সেটা হচ্ছে বৈঠকখানা বা সবচেয়ে রাজকীয় যে বিষয় মুর্শিদাবাদ। কারণ মুর্শিদাবাদ ছিল ওই সময় বাংলার শেষ স্বাধীন রাজধানী। তো একটা প্রশ্ন এখন আসতেই পারে যে দেশ তো ভাগ হয়েছিল দুই জাতিতত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ মুসলিম এবং হিন্দুদের ভিত্তিতে, তাহলে মুর্শিদাবাদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়েও কেন ভারতে থেকে গেল, কেন পাকিস্তান তথা বাংলাদেশে আসলো না? তো আজকের ক্যাজুয়াল আড্ডাতে আমরা এই বিষয়ে আলোচনা করবো। এই ঘটনার মূলে আছেন একজন ব্রিটিশ আইনজীবী সিরিল র্যাডক্লিফ, এবং এই আইনজীবীকে মাত্র 5 সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয় যে তুমি এই 5 সপ্তাহের মধ্যে এই বাংলা এবং পাঞ্জাবকে ভাগ করে দেবে। মজার বিষয় হলো এই ভদ্রলোক জীবনে কখনো বাংলাতে আসেই নেই, অথচ তাকেই দায়িত্ব দেওয়া হলো এই একটা পুরো মানচিত্রের মধ্যে দাগ টেনে দেওয়ার জন্য এবং হাজার হাজার না কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার জন্য। এবং তার মূলনীতিও ছিল খুবই সহজ, যে তিনি চাচ্ছিলেন যে যে জেলাগুলোতে মুসলিম সংখ্যা গরিষ্ঠ সেগুলো পাকিস্তানে রাখতে, তথা বর্তমান বাংলাদেশে রাখতে, এবং যে জেলাগুলোতে হিন্দুর আধিপত্য বেশি সেগুলো ইন্ডিয়াতে রাখতে, ইন্ডিয়ার মধ্যে রাখতে। এবং তার এই মূলনীতি অনুযায়ী যেহেতু মুর্শিদাবাদের 60% লোকই মুসলমান ছিল, যার কারণে তিনি মুর্শিদাবাদকে পাকিস্তানের তথা বর্তমান বাংলাদেশের মধ্যেই অন্তর্ভুক্ত করেন। এভাবেই তিনি তার রায়টা প্রকাশ করেন। এবং দেখা যায় যে 1947 সালে যখন 14 এবং 15 আগস্ট দুই দেশ স্বাধীন হয়ে যায়, তখন কিন্তু প্রথমবারের মতো মুর্শিদাবাদে পাকিস্তানের পতাকায় উত্তোলন করা হয়, এবং সেখানকার লোকজন কিন্তু ভেবেই নিয়েছিল যে মুর্শিদাবাদ বা পাকিস্তানের কোনো একটা অঙ্গরাজ্য হতে যাচ্ছে বা এরকম কিছু একটা জেলা হতে যাচ্ছে, এবং তারা এভাবেই ধরে নিয়েছিল। কিন্তু মজার বিষয় হলো যে তার ঠিক 2 দিন পরে, অর্থাৎ 17 আগস্ট রেডক্লিফ তার চূড়ান্ত রায় প্রকাশ করে, এবং চূড়ান্ত রায় দেখা গেল একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ আর পাকিস্তান নেই, মুর্শিদাবাদ এখন ভারতের অংশ হয়ে গেছে। এখন এই যে 2 দিনে কি এমন করলো যার কারণে রেডক্লিফ তার রায়টাই বদলে ফেলো, তার জিনিস সেটা একদম পাকিস্তান থেকে ভারতে নিয়ে আসলো, সেই বিষয়টা আজকে আমরা জানবো। এর পিছনে ছিল কিন্তু শক্তিশালী ভৌগোলিক এবং রাজনৈতিক কারণ। প্রথমেই যে কারণটা বলে সেটা হলো গঙ্গা নদী, বা যেটা এখন বর্তমানে পদ্মা নদী নামে পরিচিত, বাংলাদেশের পদ্মা হয়ে উঠেছে। আপনি যদি ভালো করে মানচিত্রের দিকে তাকান তাহলে আপনি দেখতে পারেন যে মুর্শিদাবাদের মধ্যে দিয়ে কিন্তু গঙ্গা নদী বা পদ্মা নদীতে প্রভাবিত হয়েছে। এখন তৎকালীন হিন্দু মহাসভা নেতারা বা কংগ্রেসের নেতারা, বিশেষ করে হিন্দুত্ববাদী নেতারা, তারা ইংরেজদের যে নেতা ছিল লর্ড মাউন্টব্যাটেন, তার কাছে একটা আবেদন জানায় যে ভাই দেখো, এই যে গঙ্গা নদী এটা সম্পূর্ণ কলকাতা বন্দরের সাথে মিশছে, এবং যে গঙ্গা নদীটা আছে এটা কলকাতা থেকে মুর্শিদাবাদ দিকে গেছে। তো এটা যদি তুমি মুর্শিদাবাদটাকে তুমি যদি এখন পাকিস্তান অংশ করে দাও, তাহলে কি হবে, এই নদীটাকে আমরা আর কন্ট্রোল করতে পারবো না। সেক্ষেত্রে দেখা যাবে যে কলকাতা বন্দরের উপরে আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারাবো। কলকাতা বন্দরের উপরে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখতে চাই, যার কারণে আমাদের গঙ্গা নদীর উপর নিয়ন্ত্রণ রাখাটা জরুরি। সেই কারণে আমাদের মুর্শিদাবাদটা দরকার। এখন যদি মুর্শিদাবাদ পাকিস্তানের অংশ হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কলকাতা তার মূল জলের যে উৎস সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তখন দেখা যাচ্ছে যে ভারতকে পাকিস্তানের মধ্য দিয়ে নৌ চলাচল সচল রাখতে হবে। এটা ভারতের জন্য কৌশলগত দিক দিয়ে বিবেচনা করলে অনেকটা জটিল ছিল। সত্যি কথা বলতে কলকাতা শহরকে বাঁচানোর জন্যই কিন্তু মুর্শিদাবাদকে ভারতের দরকার ছিল। তার কারণে কিন্তু পরবর্তীতে রেডক্লিফ এটাকে ভারতের অন্তর্ভুক্ত করে, কিন্তু পাকিস্তানের কিছু একটা বলে সান্ত্বনা দিতে হবে, তখন যেটা করে খুলনাকে আবার পাকিস্তানের অংশ করা হয়। যদিও প্রথম যে খসড়া ছিল তার রেডক্লিফের, ওই সময় কিন্তু খুলনাকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা ছিল, যেহেতু খুলনার ওই সময় তৎকালীন 49% ছিল হিন্দু, তার কারণে ওই সময় খুলনাকে ইন্ডিয়ার অংশ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন মুর্শিদাবাদকে ভারতকে দিয়ে দেওয়া হয়, তখন ভারত থেকে খুলনা কিনে এবার পাকিস্তানকে দেওয়া হয়। এটা একটা সমঝোতা বলতে পারেন আর কি। ওই সময় খুলনাতে কিন্তু একটা সমুদ্র বন্দর ছিল, এখনো আছে মংলা সমুদ্র বন্দর। তো ওভারঅল বিষয়টা যদি বলি, অনেক রাজনৈতিক পালা বদলের মতো, যে মুর্শিদাবাদকে ইন্ডিয়ার কাছে দিয়ে দেওয়া এবং ইন্ডিয়া থেকে খুলনা কিনে পাকিস্তানের কাছে দিয়ে দেওয়া। পাকিস্তান বলতেছি কারণ বর্তমানে বাংলাদেশ, কিন্তু ওই সময় পাকিস্তান ছিল। যদিও দেশ ভাগ হয়েছিল দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে, তারপরও আমি বলবো যে এই যে মুর্শিদাবাদের যে বিষয়টা, এটা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে হয়নি, এটা হয়েছিল হলো রাজনৈতিক অনেক ভূতাত্ত্বিক বিষয়ের উপর চিন্তা করে, বিশেষ করে কলকাতার ভবিষ্যতের কথা চিন্তা করে। মুর্শিদাবাদ কিন্তু আজও তার সেই নবাবী ঐতিহ্য এবং হাজারদুয়ারির প্রাসাদগুলো নিয়ে ভারতের বুকে বাংলার এক হারানো রাজধানীর ঐতিহ্য বহন করছে। আপনি বলুন যে দেশভাগের সময় রেডক্লিফের যে সিদ্ধান্ত, কতটুকু সঠিক ছিল, কতটুকু বলছিল, আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।